ক্লাস 9 আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পরমাণুর গঠন। একটা নতুন চ্যাপ্টার শুরু করছি আমরা। এর আগে আমরা পরিমাপ চ্যাপ্টারটা শেষ করেছি, সবাই মন দিয়ে সেই ভিডিওগুলো দেখে নিও। পরমাণুর গঠনও কন্টিনিউ চলতে থাকবে, বেশ কয়েকটা এপিসোডে আমরা এই চ্যাপ্টারটা শেষ করব, তো কোনো একটা এপিসোডও তোমরা মিস করো না। আরেকটা যেটা আমাদের বলার যে 9 আর 10 এই দুটো ক্লাস বা এই দুটো ক্লাসের সময় আমাদেরকে নির্ধারণ করে দেয় যে আমরা কোন স্ট্রিমে যাব। পরবর্তীকালে আমরা সায়েন্স নেব না, আর্টস নেব না, কমার্স নেব না, ভোকেশনালে যাব। তো সেই কারণে 9 আর 10 কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে আমাদেরকে। আজকে যে আমরা চ্যাপ্টারটা আলোচনা করছি এটা একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। পরমাণুই সমস্ত জিনিসের মূল, কাজে পরমাণুর গঠন বোঝাটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ। পরমাণুর গঠন, এর আগে আমরা ডাল্টনের পরমাণুবাদ শিখেছি। ডাল্টনের পরমাণুবাদ আমি আজকে একটুখানি মনে করিয়ে দিচ্ছি। ডাল্টনের পরমাণুবাদ, ডাল্টনই প্রথম বিজ্ঞানী যিনি পরমাণুর ধারণা দিয়েছিলেন। ডাল্টনের মতবাদ অনুসারে পরমাণুর সংজ্ঞাটা এইরকম: কোন মৌলের যে ক্ষুদ্রতম কণা কণার মধ্যে মৌলের সমস্ত ধর্ম বর্তমান, এবং এই কণা অবিভাজ্য অবস্থায় রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে একে আমরা বলছি পরমাণু, একে আমরা বলছি কি পরমাণু। আরেকটা সোজা সংজ্ঞাও আমরা শিখেছিলাম যে মৌলের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা, সেই সংজ্ঞাটাও লিখে দিই আমি। মৌলের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা যার মধ্যে মৌলের সমস্ত ধর্ম বর্তমান, যার মধ্যে মৌলের সমস্ত ধর্ম বর্তমান, তাকে আমরা বলছি পরমাণু। তাকে পরমাণু বলে। তাহলে পরমাণুর মধ্যে আমরা কি পেলাম? যে ক্ষুদ্রতম অবিভাজ্য কণা, ক্ষুদ্রতম অবিভাজ্য, এর মধ্যে সমস্ত রাসায়নিক ধর্ম বর্তমান, তাকে আমরা বলছি পরমাণু। প্রাচীন ভারতীয় দার্শনিক কনাদ 500 BC প্রায়, আর গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস 400 থেকে 500 BC থেকে শুরু করে ডাল্টনের পরমাণুবাদে ডাল্টন প্রথম পরমাণুর ধারণা দিয়েছিলেন। এই অবধি আমাদের ধারণা কি ছিল? যে পরমাণু অবিভাজ্য, পরমাণুকে আর ভাঙা যায় না। কিন্তু 19 শতাব্দীর শেষ এবং 20 শতাব্দীর শুরু
প্রায় 1895 থেকে 1905 এই রকম সময়টাতে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখা গেল যে পরমাণু অবিভাজ্য নয়, পরমাণু বেশ কিছু কণা, একাধিক ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। সেই কণাগুলোর নাম হচ্ছে ইলেকট্রন। প্রধান যে কণা সেটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এদেরকে বলা হচ্ছে অবপারমাণবিক কণা। অবপারমাণবিক কণা, প্রাথমিক কণা বা মৌলিক কণা। এছাড়াও আরো ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা আছে, যেমন মেসন, পজিট্রন, নিউট্রিনো। তবে সেগুলো আমরা ক্লাস 9-এ শিখবো না, সেগুলো আমরা বড় হয়ে শিখবো। এখানে আমরা কি দেখবো, যে পরমাণুকে ভাঙলে এই তিনটে মূল কণা পাওয়া যায়, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। তার মধ্যে ইলেকট্রনের আবিষ্কার হয়েছিল সবচেয়ে প্রথম আবিষ্কৃত অবপারমাণবিক কণার নাম ইলেকট্রন 1878 খ্রিস্টাব্দে উইলিয়াম ক্রুক্স এইরকম একটা তড়িৎ মোক্ষণ নল, একে আমরা কি বলছি, তড়িৎ মোক্ষণ নল বা ডিসচার্জ টিউব বা একটা কাঁচ নল। তার মধ্যে এটা হচ্ছে, এইখান দিয়ে আমরা গ্যাসকে বাইরে বের করে নিয়েছি, গ্যাস নিষ্কাশক পাম্প। এটা একটা গ্যাস বা বায়ু নিষ্কাশক পাম্প। এই পাম্পের সাহায্যে এর ভেতরের বায়ু বের করে নেওয়ার ফলে এখানে চাপ দাঁড়ায় 0.01 মিলিমিটার পারদ স্তম্ভের চাপ। পারদ স্তম্ভের চাপ। এবার আমরা এখানে কি করেছি, এখানে এটা ক্যাথোড, একটা ক্যাথোড বলে ঋণাত্মক তড়িৎদ্বার, এটা ধাতব পাত যোগ করা হয়েছে, এটা ঋণাত্মক, এটা ধনাত্মক, একে বলা হচ্ছে অ্যানোড। এখানে উচ্চ বিভব প্রয়োগ করেছি, প্রায় 10,000 ভোল্ট। এই প্রয়োগ করার ফলে ক্যাথোড থেকে এক প্রকার অদৃশ্য রশ্মি অ্যানোডের দিকে যায়। এই কন্ডিশনে একটা অদৃশ্য রশ্মি ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাবে। ক্যাথোড থেকে যেহেতু এই রশ্মি উৎপন্ন হচ্ছে, তাই এর নাম ক্যাথোড রশ্মি। আর এই রশ্মিটা কি করছে, ক্যাথোডের বিপরীতে যে অ্যানোড আছে সেখানে এই কাঁচের দেওয়ালে একটা সবুজ রঙের প্রতিপ্রভার সৃষ্টি করছে। সবুজ রঙের প্রতিপ্রভা সৃষ্টি করছে। তড়িৎ মোক্ষণ নলে ক্যাথোড রশ্মি উৎপাদন অবধি পরীক্ষাটা করেছিলেন 1878 খ্রিস্টাব্দে উইলিয়াম ক্রুক্স। এবার ক্যাথোড রশ্মির বৈশিষ্ট্য পরীক্ষা করেছিলেন বিজ্ঞানী জে জে থমসন। ক্যাথোড রশ্মির বৈশিষ্ট্য সেটা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্যে দেখেছিলেন জে জে থমসন। তাহলে এখানে নামটা মনে রাখছি, জে জে থমসন। যে বৈশিষ্ট্যগুলি উনি বলেছিলেন সেগুলো এইরকম। ক্যাথোড রশ্মি ক্যাথোড থেকে লম্বভাবে নির্গত হয়। তাহলে ক্যাথোড থেকে লম্বভাবে নির্গত হয়। নাম্বার 2, ক্যাথোড রশ্মির গতিপথে যদি কোনো অস্বচ্ছ বস্তু রাখা যায়, ক্যাথোড রশ্মির গতিপথে
কোনো অস্বচ্ছ বস্তু রাখলে ছায়ার সৃষ্টি হয়। অস্বচ্ছ বস্তু রাখলে ছায়ার সৃষ্টি হয়। এর থেকে আমরা কি বুঝতে পারবো, যে ক্যাথোড রশ্মি সরল রেখায় চলে, আলোর মতন সরল রেখায় চলে। এটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবো। যে তাহলে এটা হচ্ছে পরীক্ষাটা, যে কোনো অস্বচ্ছ বস্তু রাখি যদি, তা পরীক্ষাটা কি, অস্বচ্ছ বস্তু রাখলাম, ছায়ার সৃষ্টি হয়, পর্যবেক্ষণ। এটা আমাদের সিদ্ধান্ত, এটাই বৈশিষ্ট্য, সরল রেখায় চলে। যেমন আলোর ক্ষেত্রে কি দেখি আমরা, যে কোনো আলো যেহেতু সরল রেখায় চলে, তাই আলোর গতিপথে যে বাধা দেবে, কোনো অস্বচ্ছ বস্তু রাখলে ছায়ার তৈরি হবে। নাম্বার 3, এই অস্বচ্ছ বস্তুর বদলে যদি কোনো হালকা পাখাযুক্ত বস্তু রাখা হয়, পাখাযুক্ত বস্তু রাখলে কি হয়, এটা তাহলে পরীক্ষা, যে পাখাযুক্ত একটা বস্তু রাখা হয়। পর্যবেক্ষণ কি দেখতে পারি, পর্যবেক্ষণ দেখতে পাবো যে পাখাটা ঘুরতে থাকবে, পাখাটা ঘুরতে থাকবে। সিদ্ধান্ত কি, সিদ্ধান্ত ক্ষুদ্র ক্ষুদ্র ভরের সমন্বয়ে গঠিত। তার মানে ভর আছে, ক্যাথোড রশ্মিতে যে কণা আছে তার ভর আছে, খুব সামান্য ভরের কণার সমন্বয়ে গঠিত। ক্যাথোড রশ্মি খুব সামান্য ভরের কণার সমন্বয়ে গঠিত। তাহলে এটা আমরা জানতে পারলাম ভর আছে। নাম্বার 4, যদি তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখা যায় তাহলে কি হয়, তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়। তার মানে এই যে কণাগুলো রয়েছে, এই কণাগুলো আধানযুক্ত হওয়ার জন্য তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়। দেখা যায় যে ধনাত্মক পাতের দিকে, ধনাত্মক আধানের দিকে আকৃষ্ট হয়, ধনাত্মক আধানের দিকে আকৃষ্ট হয়। ধনাত্মক আধানের দিকে আকৃষ্ট হওয়ার মানে কি, তার মানে এই কণাগুলো ঋণাত্মক আধান যুক্ত। তাহলে ঋণাত্মক আধান যুক্ত কণার স্রোত, ঋণাত্মক আধান যুক্ত এই কণা। নাম্বার 5, আরো দুটো বৈশিষ্ট্য আছে, 5 আর 6। তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমরা মনে রাখবো। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, যদি ক্যাথোড রশ্মিকে কোনো ধাতুর ওপর ফেলা যায়, যেমন টাংস্টেন বা মলিবডেনাম, তাহলে সেখান থেকে এক্স রশ্মি উৎপন্ন হয়, ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য যুক্ত এক্স রশ্মি উৎপন্ন হয়। তাহলে কি বলবো আমরা, যে টাংস্টেন বা মলিবডেনাম এই ধরনের ধাতুর ওপর যদি পড়ে, মলিবডেনাম ধাতুর ওপর পড়লে, বা অন্য কোনো ধাতুরও হতে পারে, ধাতুর উপর ক্যাথোড রশ্মি ফেললে, ক্যাথোড রশ্মি পড়লে এক্স রশ্মি উৎপন্ন হয়, অতি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট এক্স রশ্মি উৎপন্ন হয়। আর একটা পয়েন্টই আমাদের বাকি আছে, সেটা হচ্ছে তড়িৎ মুখ্যন নলে যে গ্যাস আমরা ব্যবহার করেছিলাম, লিখেই দিই, মনে থাকবে ভালো। তড়িৎ মুখ্যন নলের গ্যাস বা তড়িৎদ্বারের ওপর ক্যাথোড রশ্মি নির্ভর করে না, ক্যাথোড রশ্মির প্রকৃতি নির্ভর করে না। ঠিক আছে, যে কোনো গ্যাস ব্যবহার করলেই হবে, যে কোনো তড়িৎদ্বার, শুধু কি করতে হবে, উচ্চ নির্ভর করে না, উচ্চ বিভব প্রয়োগ করতে হবে, আর বায়ুর চাপ, ওই ভেতরে যে গ্যাস ছিল তার চাপ খুব কম রাখতে হবে। এই থেকে বিজ্ঞানী জে থমসন যে সিদ্ধান্তে আসেন, সেটা হলো, যেহেতু এই কণাটা নেগেটিভ আধান যুক্ত,
সেই জন্য এর নাম রেখেছিলেন জে থমসন, নাম রেখেছিলেন নেগেট্রন। পরবর্তীকালে এর নাম হয় ইলেকট্রন, এবং ইলেকট্রন সব পরমাণুরই একটা অপরিহার্য কণা। প্রথম আবিষ্কৃত কণা, নামকরণ দিয়েছিলেন জে থমসন নেগেট্রন, নেগেটিভ থেকে এর নাম দিয়েছিলেন নেগেট্রন। পরবর্তীকালে এর নাম দেওয়া হয় ইলেকট্রন। তো ইলেকট্রন সব পরমাণুর অপরিহার্য কণা। মোক্ষণনলের বায়ুচাপ, মোক্ষণনলের চাপ 2 মিলিমিটার পারদ স্তম্ভের চাপের সমান হলে, পারদ স্তম্ভের চাপের সমান হলে মোক্ষণনলে নিয়মিত ব্যবধানে আলোর চাকতি দেখতে পাওয়া যায়। তাহলে কি দেখতে পাবো আমরা? নিয়মিত ব্যবধানে আলোর চাকতি দেখতে পাবো, আলোর চাকতি। আর এই চাকতিগুলোর মাঝখানে একটা অন্ধকার অঞ্চল থাকে, চাকতিগুলোর ফাঁকে ফাঁকে অন্ধকার অঞ্চল থাকে, একে বলা হচ্ছে ক্রুক্সের অন্ধকার অঞ্চল। তাহলে চাকতির ফাঁকে একটা অন্ধকার অঞ্চল থাকে, অন্ধকার অঞ্চল, একে আমরা বলছি ক্রুক্সের অন্ধকার অঞ্চল। এই সময় কি হয়? এই সময় ক্যাথোডের ওপর একটা অস্পষ্ট দীপ্তি দেখতে পাওয়া যায়। ক্যাথোডের ওপর যে অস্পষ্ট দীপ্তি দেখতে পাওয়া যায় তাকে বলা হচ্ছে ক্যাথোড দীপ্তি। ক্যাথোডের ওপর অস্পষ্ট দীপ্তির নাম আমরা কি বলবো তাহলে? ক্যাথোড দীপ্তি। আর আমাদের দৈনন্দিন জীবনে এই ধরনের মোক্ষণনলের প্রভাব আমরা দেখতে পাই কোথায়? টিভির পিকচার টিউব আর ফ্লোরেসেন্ট টিউব। আমাদের দৈনন্দিন জীবনে ক্যাথোড রশ্মির প্রয়োগ কোথায় দেখতে পাই? টিভির পিকচার টিউব। এই কারণে টিভিতে নানা রকমের ছবি হয়, টিভির পিকচার টিউবে আর ফ্লোরেসেন্ট টিউবে নানা রকমের আলো হয়, ফ্লোরেসেন্ট টিউব। এতে আমরা দেখতে পাই ক্যাথোড রশ্মির ব্যবহার। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আজকে আমরা ইলেকট্রনের আবিষ্কার করে ফেললাম, পরের দিন আবার এগোবো। মন দিয়ে ভিডিও দেখতে থাকো, পরমাণুর গঠন কিন্তু বুঝতেই হবে।